স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দেই না, সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত অতিথিরা সে সমস্ত খবরে গভীরে ঢোকেন এবং তাদের মূল্যবান বিশ্লেষণগুলো, পর্যবেক্ষণগুলো আমরা জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জানালে। এবং ক্ষণ গণনা চলছে, ঐতিহাসিক একটা নির্বাচনের দ্বার প্রান্তে আমরা। আজকে একেবারে চূড়ান্ত আপডেট আমাদেরকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, সেগুলো তো আছে, সাথে বেশ কিছু মাঠের খবরও আছে আমার হাতে। আশা করি খুব চমৎকার সময় কাটবে আপনার সঙ্গে। এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও পরামর্শ, পর্যবেক্ষণ, বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। তবে মূল আয়োজনে যাওয়ার আগে আমরা যথারীতি কয়েকটা অনলাইন নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, তাতে করে আলাপ করতে সুবিধা হবে। অতিথিদের সঙ্গেও পরিচিত হয়ে নিতে চাই। আমরা পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ, তিনি আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া, তিনিও আছেন। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান। এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.জি.এম. নিয়াজউদ্দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আলাপটা শুরু করতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে। প্রধান উপদেষ্টা আজকে একটা কথা বলেছেন এবং তার বক্তব্যের যে অংশটা আমরা শিরোনাম করেছি, আমরা দেখতে পাচ্ছি বা যে কেউ অর্থ দেখবে, এই শিরোনামের কথাটা যদি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে নির্বাচন নিয়ে বা নির্বাচন পরবর্তী সময়ে কোনো শঙ্কাই আসলে থাকে না। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন। আপনি একেবারে গণ অভ্যুত্থানের মাঠে থেকে ঠিক এখন এই মুহূর্তে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনার কি মনে হচ্ছে আসলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এখন দলগুলো কতটা আসলে প্রাধান্য দিয়ে ফলাফল মেনে নেওয়ার মতো এক ধরনের শক্ত অবস্থান বা প্রত্যাশিত অবস্থানে থাকবে? বা আরেকটু যদি ঘুরিয়ে বলি, আমাদের আয়োজনটা এখন পর্যন্ত কমিশন যতটুকু নিয়েছে ততটুকু সফল বলতে হচ্ছে, কারণ বড় কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে বড় পরীক্ষা কাল বাদে পরশু নির্বাচনের ভোট নেওয়া এবং ভোট গণনা। কি মনে হয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে কতটা প্রস্তুত দলগুলো? ধন্যবাদ আপনাকে। জাতীয় স্বার্থ তো একটা সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় স্বার্থ এমনিতেই আপনার সংরক্ষিত থাকবে। সব কিছু আসলে নির্ভর করছে যে আমরা নির্বাচনটা কতটা সুস্থ এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পারছি। আমরা এখন পর্যন্ত যা দেখছি তাতে সরকার পুরোপুরি আত্মবিশ্বাসী যে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে দেশে। আমরা চারিদিক থেকে যেভাবে খবর পাচ্ছি, আপনি নিজে এখানে একটু আগে একটা খবর দেখিয়েছেন যে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, ছুটি শুরু হয়েছে, উৎসবের আমেজ অনেকটা ঈদের ছুটির মতো আমেজ নিয়ে মানুষ যাচ্ছে। এই যে মানুষের উৎসাহ, উদ্দীপনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ ভোট দেওয়ার জন্য, ভোটের উৎসবে শরিক হওয়ার জন্য গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছেন। তা আমরা মনে করি যে এই যে মানুষের যে ভোটারদের যে উৎসাহ, উদ্দীপনা, এই উৎসব, এগুলো যদি আমরা এখন পর্যন্ত যা আছে এরকমই পরিস্থিতি থাকে এবং আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি, তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকেই মেনে নেবে, কারণ যদি মেনে না নেয়, কারণ তাহলে তারা পরবর্তীতে জনগণের মুখোমুখি হতে তারা সমস্যায় পড়বে। কারণ জনগণের চোখের সামনেই ঘটবে যা ঘটার। নির্বাচন যদি সুন্দর হয়, সুষ্ঠু হয়, মানুষ দেখবে, মিডিয়া দেখবে, আমাদের প্রায় 400 জনের মতো আন্তর্জাতিক অবজারভার আছে, তারা দেখবে, হাজার হাজার স্থানীয় অবজারভার আছে, তারা দেখবে। সবার মতামতের পরে সবাই যদি মনে করে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, এবং তারপর যদি কোনো প্রার্থী মনে করে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে সেটা তার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা মনে করি যে প্রভাব ফেলবে। আমাদের রাজনীতিবিদরা বুদ্ধিমান, আশা করি এরকম কোনো ভুল তারা করবে না যদি নির্বাচনটা আমরা সবাই মিলে সুস্থ করতে পারি। তবে সুষ্ঠু নির্বাচনের ধ্যান ধারণা এটা একটা আপেক্ষিক বিষয়। কারো কাছে যেটা সুষ্ঠু, অন্যের কাছে সেটা সুষ্ঠু মনে নাও হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে রাজনীতিবিদরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা সাধারণ মানুষের যে রায় এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শ্রদ্ধাশীল থেকে
দেশের স্থিতিশীলতার জন্য হলেও তারা এই জাতীয় স্বার্থে তারা ভোটের ফলাফল মেনে নেবে। এবং আমরা যেই নতুন রাজনৈতিক কালচারটার জন্য কাজ করছি, আমাদের দেশে এই কালচারটাই কখনো ছিল না, যে ভোটের ফলাফল মেনে নেওয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানানো এবং গণতন্ত্রের স্বার্থে প্রতিপক্ষকে আসলে বিজয়ীকে অভিনন্দন জানানো এবং যিনি বিজিত তাকেও আশ্বস্ত করা যে নির্বাচনে হেরে যাওয়া মানেই কিন্তু তিনি আসলে রাজনীতির মাঠ থেকে চলে যাওয়া না, তাকেও তো একটা বড় সংখ্যক ভোটার ভোট দিয়ে থাকবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাটাই এমন, যিনি বিজয়ী হয়েছেন তিনি হয়তো 40% ভোটারের ভোট পেয়েছেন, আবার যিনি জিততে পারেননি তাকেও হয়তো এমন হতে পারে যে 39% ভোটার তাকেও ভোট দিয়েছে। সো আপনি যিনি জিতবেন তাকে বিজয়ীর মানসিকতা নিয়ে, যিনি হেরে যাবেন তার কাছে যেতে হবে এবং তাকে সাথে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। এবং বিজয়ী বিজিত উভয়ই যদি আসলে এই মানসিকতাটা ধরে রাখেন, তাহলে আমার মনে হয় না যে ফলাফল মেনে না নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে। আসলে দিন শেষে দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নিজেদের স্বার্থে আসলে এই কোঅপারেশনটা করতেই হবে। কারণ যদি মনোমালিন্য তৈরি হয় এবং সেই মতভেদটা তৈরি হয় এবং সেই মতভেদটা যদি চূড়ান্ত পর্যায়ে যায়, সেটা আসলে কারোর জন্যই ভালো হবে না। কারণ পরাজিত যে কোনো শক্তি চাইবেই আসলে এটা ঘটুক, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বটা চরমে থাকুক। তবে এখন পর্যন্ত সেটা মানে আশাবাদের ব্যাপার হচ্ছে এরকম যে আমরা দলগুলোকে একটা দল আর একটা দলকে একটি বিশেষ দল শব্দে আক্রমণ করতে দেখছি, অর্থাৎ নাম ধরে আক্রমণ করার যে পুরাতন রেটরিক বক্তব্যগুলো সেটা আসলে কিছুটা হলেও কম দেখতে পাচ্ছি। আমি একটু ডক্টর এস এম আমানুল্লাহ আপনার কাছে আসতে চাই। মানে এখন পর্যন্ত নির্বাচনে যে পর্যবেক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে অতীতে যে কোনো সময় এই রকম পরিস্থিতিতে এসে, অর্থাৎ নির্বাচনের ভোট গড়ে 2 দিন আগে এসে যেরকম খবরের শিরোনামগুলো আমরা দেখি, এবার মানে ঐতিহাসিক নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা ম্যাসাকারের পর গিয়ে একটা গড়ে ওঠা বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি হওয়া নির্বাচন যেরকম হওয়ার কথা ছিল, আমরা শিরোনাম তেমনটা দেখিনি। এটা আশাবাদের খবর। মূল চ্যালেঞ্জ তো সামনে। কি দেখছেন পরিবেশ সবকিছু মিলে? আপনি যদি 1996 সালের নির্বাচন দেখেন, 2001 সালের নির্বাচন দেখেন, আপনার 2006-11 এই নির্বাচন যদি দেখেন, অথবা বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের ইতিহাস যদি আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আপনাকে স্বীকার করতেই হবে যে এবারে নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। এবং এই নির্বাচনে আপনার যে ধরনের ম্যানেজমেন্টটা যেভাবে দেখতে পাচ্ছি তাতে অনেকটাই সন্তুষ্ট আমরা। এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, প্রায় 10 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং কম্পিটিশন যেটা হচ্ছে, প্রায় 51-52টা দল সেখানে অংশগ্রহণ করছে, 2 থেকে 2,500 প্রার্থী, প্রায় 2,500 প্রার্থী অংশগ্রহণ করছেন। এবং আমি রিসেন্টলি কয়েকটা জেলা ঘুরে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের কাজে। সাংঘাতিক উৎসবমুখর পরিবেশে আপনার বিরাট কম্পিটিশন আপনার সেখানে হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে গত 2 যুগ ধরে, প্রায় 2 যুগ ধরে বাংলাদেশের মানুষ বা একটা জেনারেশন, 2টা জেনারেশন ভোট দিতে পারে নাই। এবং সেই যে আগ্রহ ভোট দেওয়ার জন্য, সেটা জেনজিদের ভিতরেই হোক আর অথবা বয়স্ক যাদের ভিতরেই হোক না কেন, সেই আগ্রহটা একদম সুস্পষ্ট। এবং এই ভোটের জন্য মানুষ অনেকদিন ধরে অপেক্ষা করছিল। এটার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নতি, বাইল্যাটারাল পার্টনারদের সাথে সম্পর্ক, জিওপলিটিক্স, অনেক কিছু জড়িত। সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। এবং এখানে মিডিয়ার উপস্থিতি যেতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি, এবং সিভিল সোসাইটির উপস্থিতি, এবং আবুল কালাম আজাদ যেটা বললেন যে আপনার নির্বাচন পর্যবেক্ষণের জন্য যারা আছেন, এটা আপনার অসম্ভব ব্যাপার, একটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে যে এখানে কেউ কোনো ধরনের কোনো সামান্যতম কারচুপি করতে পারবে বলে আমার মনে হয় না। এবং আপনার এজেন্টরা যেভাবে এজেন্টদেরকে সেট করা হয়েছে, বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে যে খবরগুলো পাচ্ছি, শক্তিশালী এজেন্ট দেওয়া হচ্ছে এবং সবকিছু আশা করি একটা ট্রান্সপারেন্ট ভাবেই হবে। এবং এই নির্বাচনে আমরা বাংলাদেশ কোন দিকে যাবে, এবং 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে এই 1,500 আমাদের ছেলেমেয়েরা, সন্তানরা যে তাদের যে জীবন উৎসর্গ করলো, এবং আমাদের এত সুন্দর একটা দেশ, 54 বছরে আমরা দেশটাকে ডেভেলপ করতে পারি না এই বিভিন্ন কারণে, সেটা কোন দিকে যাবে সেটা ডিরেকশনটা এই
নির্বাচন থেকে আসবে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের যে সামনের যে পরশুদিনের যে নির্বাচন হতে যাচ্ছে সেটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। খুবই দুঃখের ব্যাপার 54 বছর পরে এসে আমাদেরকে এই কথাগুলো চিন্তা করতে হচ্ছে, যখন আমাদের আশেপাশের অনেক দেশই 54 বছরে অনেক দূর এগিয়ে গিয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার মাঠ পর্যবেক্ষণ এবং অন্যান্য যে সমস্ত পর্যবেক্ষণ যেগুলো দেখছি তাতে আমরা সন্তুষ্ট। সহিংসতাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে, যে সন্তুষ্ট। আসলে নির্বাচনের 2 দিন আগে আমরা যখন বলি নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তুষ্ট, তখন একটা বড় আশাবাদ তৈরি হয়। এখন ভোটের দিন এবং ভোট গণনার পরের মানে ওই মুহূর্তটা ইম্পর্টেন্ট। গণভোট নিয়ে কথাটা একটু কম হচ্ছে, সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে জনাব আলী আহমেদ খান আপনার কাছে একটু জানার চেষ্টা করব, কিছু কিছু কেন্দ্র আছে যেটা সত্যিকার অর্থে ভাবাচ্ছে, যেমন সুনামগঞ্জের 70% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটা আসলে খোদ জেলা প্রশাসন ঘোষণা করেছে। কাজে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী ভোটের দিন খুব সক্রিয় ভূমিকা সেখানে রাখবে বলা হচ্ছে। অন্যান্য কেন্দ্র যেগুলো আছে ঝুঁকিপূর্ণ, সেগুলো নিয়ে আসলে আপনার পরামর্শ একটু জানার চেষ্টা করবো একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনার আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। 71 জানালে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলাপে ছিলাম, অতিথিরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমরা আবারও আলাপে যেতে চাই এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, আপনার সঙ্গে একটা প্রশ্ন ধারণা দিয়ে গিয়েছিলাম, একটু বলবেন আসলে মানে সুনামগঞ্জে 70% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা প্রশাসন, এটা তো বটেই। আমরা দেখেছি পুরো স্ট্যাটিস্টিক্স নিলে এবার অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র কম বেশি ঝুঁকিপূর্ণ তার তালিকায় রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নানামুখী পত্র পত্রিকার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা করে প্রতিবেদনও হাতে আসছে। একেবারে নির্বাচনী ক্যাম্পেইনের সময় আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবরও পেয়েছি। সার্বিক বাস্তবতা নিরাপত্তা নিয়ে আসলে কোনো পর্যবেক্ষণ, কোনো পরামর্শ? ধন্যবাদ। প্রথমে নিরাপত্তার কথা যদি আসে, একটা নিরাপত্তা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, এবং সেখানে কিন্তু সে একটা সুষ্ঠু পরিবেশ এবং আস্থা যোগায়। আসলে এখানে আমি বলবো যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা আইডেন্টিফাই করেছে এবং সেখানে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলবো যে অবশ্যই এখানে জয়েন্ট ফোর্স বা যৌথ বাহিনীর তারা বিভিন্ন নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা আরো সমন্বয় বাড়ানো হয়েছে। আপনি যেটা বললেন সুনামগঞ্জের কথা, অবশ্য সুনামগঞ্জের যেগুলো একটা জলবেষ্টিত এলাকা, এখানে কিন্তু অনেক যেগুলো আমাদের এই ভূমি যেগুলো আমাদের ভোট কেন্দ্র যেগুলো সেগুলো অনেক আইসোলেশনে আছে। এখানে অবশ্যই একটা ঝুঁকি মাত্রা রয়েছে এবং বর্ডারের কাছে আসে, সুতরাং সেখানে কিন্তু একটা যারা ক্যাওয়াস কনফিউশন করতে চায় তারা হয়তো এখানে করতে পারার সুযোগ রয়েছে। সেই জন্য কিন্তু আমি বলবো অন্য যে কোনো সময় যে আমাদের যে বিভিন্ন বাহিনী যারা রয়েছে প্রশাসন, তারা কিন্তু অবশ্যই এক্সট্রা মেজার নিয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি এখানে জয়েন্ট ফোর্স যারা কাজ করে তাদের মধ্যে সমন্বয় বেড়েছে এবং তারা কিন্তু ওয়াটারের মানে পানির যেগুলো পানির নির্বাহী পথ যেগুলো সেগুলোকে সিকিউর করা হয়েছে এবং সাথে সাথে ড্রোনের মাধ্যমে যেটা হচ্ছে বড় ড্রোনের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ আমরা দেখেছি যে আমাদের গোয়েন্দা নজরদারি এবং সাথে সাথে কিন্তু একটা এবং কি কি ইনফরমেশন গুলো আগে জানা যায় এবং তার মাধ্যমে যদি আমরা জয়েন্ট ফোর্স এবং প্রশাসন স্থানীয় প্রশাসন যদি তার সমন্বয়ভাবে কাজ করে, অবশ্যই আমরা নিরাপত্তাকে যারা বিঘ্ন ঘটাতে চায় তারা কিন্তু কখনো যে অপশক্তি তারা কখনোই আসতে পারবে না। তবে এখানে আমি বলবো যে আমাদের এই অন্যান্য জায়গার তুলনায় যেটা আছে এখানে শুধু সুনামগঞ্জে নয়, সেখানে কিন্তু ভোট নির্বাচনের মাঠ পর্যায়ে যেটা আমরা দেখেছি নির্বাচনের সময় নির্বাচনের কয়েকদিনের পরেও ঘটনা ঘটতে, সেই জন্য কিন্তু প্রস্তুতি থাকতে হবে। আমি মনে করি সেখানে প্রশাসন, ইলেকশন কমিশনার এবং যারা কমিশন যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের মধ্যে কিন্তু প্রচন্ড সমন্বয় থাকতে হবে। যার জন্য প্রয়োজন রয়েছে আমাদের যে কন্টিনিউয়াস কমিউনিকেশন, তাদের মধ্যে কমিউনিকেশনটা রাখতে হবে। সেজন্য কিন্তু জেলা পর্যায়ে কিন্তু একটা আমাদের একটা এমার্জেন্সি একটা অপারেশন সেন্টার রাখা হয়েছে ডিসির মাধ্যমে এবং জেলা প্রশাসনের মাধ্যমে, যেগুলোকে আমাদেরকে যেগুলো সবসময় যেটা আপডেট রাখতে হবে। অনেক সময় কি এই যেহেতু নিরাপত্তা বা সিকিউরিটি কিন্তু এভরিওয়ানস বিজনেস, ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল যারা আছে এখানে, জনগণ যারা আছে, রাজনৈতিক যারা নেতা তারা কাজ করে, তাদের কিন্তু দায়িত্ববোধ রয়ে গেছে এখানে। তারা কিন্তু সবসময় তাদের সাপোর্টার যা তাদেরকে আস্থা রাখতে হবে, তাদেরকে ধৈর্য রাখতে হবে বলতে হবে। সুতরাং এখানে কিন্তু একটা
সবার মিলে যেটাকে বলবো আমরা এখানে যেটা সামগ্রিকভাবে এখানে- সবাই আসলে কিছু দায়িত্ব রয়েছে। একটা হটলাইনের কথা বলছিলেন, এটা থাকলেও নিশ্চয়ই নির্বাচনকালীন সময় ইলেকশন কমিশনের পক্ষ থেকে তো একটা ঘোষণা করা হয়েছে, আরও হয়তো ধাপে ধাপে এই বিষয়গুলো থাকবে। আর সোশ্যাল মিডিয়ার কারণে সবার হাতে যেহেতু স্মার্টফোন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা সারাদিন আমরা দেখতে পাবো। একই সঙ্গে কোনটা অপতথ্য হিসেবে ছড়াচ্ছে সেটাও ফ্যাক্ট চেক করার প্রয়োজন আছে। আমি একটা প্রশ্ন আসলে দুজনকেই করতে চাই। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি তো আছেনই, একই সঙ্গে এজিএম নিয়াজউদ্দিন, আপনার কাছেও একটু আসি। মানে অনেকগুলো ভালো খবর, স্বস্তির খবরের মধ্যে একটা মন খারাপের খবর হচ্ছে যে এবার বেশ কিছু কারণে ভোটার উপস্থিতি কমতে পারে। এবং আমরা প্রতিবেদন তৈরি করেছি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনেকগুলো কেস স্টাডি আসছে। যেমন একটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি একজন চা বিক্রেতার বক্তব্য নেওয়া হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে তিনি ভোট দিতে চান, কিন্তু বাড়িতে যেতে অন্তত 1,000 টাকা খরচ হবে। শুধুমাত্র ভোট দিতে এত টাকা খরচ কেন করব? আমার 3 সন্তান যদি একদিন আয় বন্ধ করি তাদের খাওয়াবো কি? এটার পাশাপাশি ভোটারদের উল্লেখযোগ্য অংশ আসলে দেশের অভ্যন্তরেই স্থানান্তর হয়েছে, কাজের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন অনেকে, পড়ালেখার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন শিক্ষার্থীরা, জলবায়ু পরিবর্তনে স্থানান্তর হয়েছে বাংলাদেশিরা। এগুলো আসলে কী ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এটা আসলে কমিশন কিভাবে দেখতে পারতো, বা এখান থেকে কি শিক্ষা আসলে আমরা নিলাম সামনে নির্বাচনগুলোতে, কিভাবে ভাবা উচিত আসলে? জনাব নিয়াজউদ্দিন। ধন্যবাদ। আপনি যে পরিসংখ্যান দিলেন ভোটার উপস্থিতির বিষয়ে, বাংলাদেশের যে আর্থসামাজিক যে পরিস্থিতি, সেখানে এই যে দিনমজুরের কথা বললেন এবং আমাদের যারা বিভিন্ন স্বল্প আয়ের মানুষ আছে তাদের এই যে ভোটকে কেন্দ্র করে দেখা যায় যে তার হয়তো গ্রামের বাড়িতে যাবে অথবা যেখানে তিনি ভোট দেন এবং তার কর্মস্থল, এই যে দূরত্ব এবং তার চেয়ে সেখানে যাওয়ার যে আগ্রহ থাকা সত্ত্বেও তার অর্থনৈতিক যে সীমাবদ্ধতা, সেগুলো আমাদের যে এই আর্থসামাজিক বাস্তবতার কারণে হয়ে ওঠে না। এখন আমরা এই যে কারণে আমাদের যতগুলো নির্বাচন আমরা দেখেছি একটা লেভেলের পর এই ভোটের পার্সেন্টেজটা এর বেশি আগায় না। আমরা দেখেছি হয়তো সর্বোচ্চ 70 থেকে 80% পর্যন্ত ভোটের নজির আগে দেখেছি, এবং এইবারের ভোটের ক্ষেত্রে সেই বাস্তবতাগুলো আগেও যেমন ছিল এখনো থাকছে। এটা নতুন করে যে বাস্তবতাটা সংগঠিত হচ্ছে তা না। এই বাস্তবতা আপনি যেগুলো উল্লেখ করলেন এটা সবসময়ের জন্যই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের একটা পরিস্থিতি আছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এদের এই ভোটারদেরকে তাদের ভোট কেন্দ্রে বা যেখানে তার এলাকা সেখানে নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে তার করণীয়, আমি মনে করি যে আসলে আমাদের বাস্তবতায় এটা কিছু করার সুযোগ নেই। মানুষকে মোটিভেট করতে পারে, মানুষকে ভোটের গুরুত্ব নিয়ে যার মাধ্যমে মানুষ তার এলাকায় যে বা যেই জায়গায় তার ভোট সেখানে যেতে পারে। এখন এই অর্থনৈতিক বাস্তবতা এটা একটা দিক, এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের আপনার প্রতিবেদনে হয়তো আসেনি। আমাদের এই যে একটা অংশ ভোট দানে হয়তো কম আগ্রহ বোধ করতে পারে, যারা ভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত অনেকের ক্ষেত্রে দেখা যাবে, অনেকের না, কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো তার দলের মার্কা বা ভোট না থাকার কারণে, উপস্থিতি না থাকার কারণে তার ভিতরে আগ্রহ ভোটটা কম থাকতে পারে। এটা হচ্ছে এক ধরনের বাস্তবতা, এবং সেক্ষেত্রে কিছুটা ভোটের উপস্থিতি সেটা কম হতে পারে, এটা একটা দিক। আর এছাড়াও আমি মনে করি যে আমাদের যে দীর্ঘদিনের ভোটহীনতা, সেই জায়গা থেকে মানুষকে ভোটমুখী করার মধ্যে মানুষের যে আগ্রহ উত্তাপনা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ভালো দিক। কিন্তু এটা এই যে আমাদের যে একটা প্র্যাকটিস অভ্যাস, সেটা দীর্ঘদিনের যে অনভ্যাস, সেটার জায়গায় মানুষের মধ্যে যে ইনার্শিয়া, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি যে শেষ প্রান্তে এসে মানুষের মধ্যে একটা পয়েন্ট আপনি বলেছেন, এবং মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে কখনো কখনো কোনো কিছু ট্রেন্ড হয়ে যায় এবং সেই ট্রেন্ডটা ফলো করার চেষ্টা করে। কাজেই যখন এবার যেহেতু একটা বিপুল সংখ্যক তারুণ্য নির্ভর আমরা দেখতে পাচ্ছি 35.50, তার মানে প্রতি 10 জন ভোটারকে আমরা কাউন্ট করলে 3 জন ভোটার পাবো যারা তরুণ। তার মানে আমরা যদি দেখি যে তরুণরা ভোট দিতে যাচ্ছেন, ভোট থেকে বের হয়ে একটা সেলফি দিল, তারপরে ঘরে বসে যারা আছেন যে তাহলে ভোটটা আমিও দিয়ে আসি, মানে একটা বিবেচনার জায়গা নিশ্চয়ই থাকবে। আমি আসলে এই প্রশ্নে আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সাথে দুটো বিষয় একটু অ্যাড করবেন। মানে মব জাস্টিস এবং অপতথ্য বলা হচ্ছে, দুটো এবার নির্বাচনের জন্য বড় একটা মাথা ব্যথা হতে পারে। দুটোকে নিয়ে আপনি কি বলবেন? সরকার কতটা কনসার্ন, স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, কার কি দায়িত্ব?
প্রথমত হচ্ছে এই যে মব জাস্টিসের কথা বারবার বলা হচ্ছে, এগুলো মানে অনেক সময় অতিরঞ্জিত করে এমনভাবে বলা হয় যাতে ভোটাররা আসলে ডিসকারেজড ফিল করে, মানে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কমে যেতে পারে এরকম একটা পরিস্থিতি কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে, ভোটারদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে যাতে তারা ভোটদানে নিরুৎসাহিত হয়। মব জাস্টিসের আলোচনা তো এই মুহূর্তে দেশে আপনি জানেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে নির্বাচনে। আজকে নির্বাচনের আর মাত্র একদিন বাকি, একদিন পরেই আসলে নির্বাচন। আজকে সারা দেশে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণ পরিবেশটাই বিরাজ করতে দেখেছি। মিডিয়াতে আমরা কোথাও সেই অর্থে তেমন কোনো বিশৃঙ্খলার কোনো খবর পাইনি। সো এরকম যখন পরিবেশ, তারপরে ওই ঘুরে ফিরে ওই মব জাস্টিস এগুলো বলা হয় খুব সুকৌশলে, কিছু লোক বলে যাতে করে ভোটাররা নিরুৎসাহিত হয়, এগুলোর খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর অপতথ্য এটা একটা রিয়েল ডেঞ্জার। এইটা আপনার রিয়েল ডেঞ্জার এই কারণেই যে এর মাধ্যমে ভোটারদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায়। যেহেতু এখন হাতে হাতে স্মার্টফোন আছে, সবার কাছে এই তথ্য যায়, কিন্তু সেটা যে তথ্য কিনা সেটা আসলে আমাদের দেশের অনেক ভোটারই সেটা ডিটারমাইন করতে পারে না। ডিজিটাল লিটারেসিটা আমাদের দেশে অনেক কম। এমনিতেই তো ধরেন সাধারণ লিটারেসি, জেনারেল লিটারেসি যেটা, সেটাই তো অনেক কম, আমরা এখনও শতভাগে নিতে পারিনি। আর অ্যাডাল্ট লিটারেসি যদি বলেন সেটা মাত্র ৭৭%। দ্যাট মিনস হচ্ছে যে দেশের 23% মানুষের তো এমনিতেই লিটারেসি নেই অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে যারা ভোটার। আর ডিজিটাল লিটারেসি আরও কম। সো তাদেরকে বিভ্রান্ত করার নানা পক্ষ চেষ্টা করে, এবং সেই চেষ্টাটা অনেক দিন ধরেই চলছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে, যেমন আজকেও আমরা কিন্তু অন্তত 5টা অপতথ্য আমরা ডিবাঙ্ক করেছি, আমরা জানিয়েছি যে এগুলো আসলে ভুয়া খবর। মানে এমন তথ্য দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা নির্দিষ্ট জায়গায় সংঘর্ষে অনেক মানুষ মারা গিয়েছে, এরকম ভুয়া তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা হয়। ধরুন সিএ প্রেসুইং ফ্যাক্টস বলে যে ফেসবুক পেজটা আছে, সেখানে যে অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক করা হয় আমরাও প্রচার করার চেষ্টা করি। এবং আশাবাদের খবর হচ্ছে বাংলাদেশে এখন কম বেশি সমস্ত টিভি চ্যানেলগুলো, এই এমনকি অনলাইন পোর্টাল সহ অন্যান্য নিউজ এজেন্সি যেগুলো আছে, তারা সবাই চেষ্টা করছে নির্বাচনকালীন সময়ে, নির্বাচনের এই সময়টাতে একটা লাইভ ফ্যাক্ট চেকিং করতে, যা যা অপতথ্য ছড়াচ্ছে সরাসরি সেটা ফ্যাক্ট চেক করতে। এটা আশাবাদের খবর। কিন্তু মুশকিল হচ্ছে আমরা সবসময় ফ্যাক্ট চেকটাই করছি, যারা অপতথ্য ছড়াচ্ছে ওদের তো হাত করা পড়তে পারছি না। না, আপনাকে আমি বলি, আমরা সবসময় যে শুধু ফ্যাক্ট চেকের উপরে নির্ভর করছি তা না। আপনার এই নির্বাচনের আগে আমরা যে আইন শৃঙ্খলা নিয়ে যে একটা বড় মিটিং হলো, সেখানে একটা আলোচনা হয়েছে যে নির্বাচনের সময় আপনি যদি ফ্যাক্ট চেকের উপর শুধু নির্ভর করেন, তাহলে যেটা হবে যে আপনি যতক্ষণে ফ্যাক্টটা চেক করে আবার মানুষের কাছে দেবেন, ততক্ষণে কিন্তু ড্যামেজ যা হওয়ার হয়ে যাবে। সো ফ্যাক্ট চেকের চেয়ে এখানে বেশি দ্রুত দরকার হচ্ছে মানুষকে, খুব দ্রুত মানুষকে ইনফরমেশনটা দেওয়া, যে এটা খুব জরুরি। আপনার হাত কড়া পরানোর বিষয় এটা অন্য আলোচনা। সেখানে আপনি কাকে হাত কড়া পরাবেন বা অপতথ্য সংগ্রহকারী সরবরাহকারী যদি তাদেরকে হাত কড়া পরাতে হয়, তাহলে তো ইতিমধ্যেই আমাদের দেশে আর অনেক মানুষকে আসলে হাত কড়া পরাতে হতো, এবং তখন আপনিই বলতেন যে তিনি তার মত প্রকাশ করছেন, কিন্তু তিনি যে মত প্রকাশের মাধ্যমে সূক্ষ্মভাবে অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন, নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছেন। ম্যাসিভ কেসেসটাই দেখতে পারি, মানে অপতথ্য ধরনের তো অনেকগুলো ধরন আছে। কোনোটা মনে করুন যে একদম ন্যারেটিভই তৈরি করে ফেললো, অনেক এগুলা অ্যানাদার ডিবেট। আপনার এই ডিবেট আমার মনে হয় না এই পরিসরে আমরা করতে পারবো। আমরা যদি অপতথ্য দেওয়ার জন্য কাউকে যদি গ্রেফতারি করতে হতো, তাহলে অনেক লোককে গ্রেফতার করার সুযোগ ছিল। আমরা মনে করি যে অপতথ্য বন্ধ করার এটা আসলে কোনো ভালো কোনো ওয়ে না। অপতথ্য বন্ধ করার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে সঠিক তথ্য দেওয়া, সঠিক তথ্য সঠিক সময়ে দেওয়া। সেটা যদি দেওয়া যায়, সঠিক তথ্যটা যদি সঠিক প্ল্যাটফর্মে সঠিক সময়ে দেওয়া যায়, মানুষ অপতথ্য দ্বারা বিভ্রান্ত হয় না। এখন যেমন ভোটের আগে এই অপতথ্য দিয়ে ভোটারদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যাতে ভোটার উপস্থিতিটা কমে। তবে আমাদের বিশ্বাস, আমাদের মূলধারার গণমাধ্যম বলেন বা আমাদের যারা সমাজে যারা ইনফ্লুয়েন্সার আছে,
তারা আমরা সবাই বা যার যার অবস্থান থেকে আমাদের সমাজের ইনফ্লুয়েন্সার মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার তা নয়। আমি সমাজের ইনফ্লুয়েন্সার বলতে আমাদের মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, তাদের কথা বলছি, যাদেরকে মানুষ বিশ্বাস করে, যাদের কথা শোনে, তারা সবাই যার যার অবস্থান থেকে আপনার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, সাধারণ মানুষ আসলে সেই অর্থে বিভ্রান্ত হতে পারবে না, তখন এই প্যানিক ছড়ানোটা সম্ভব কমে হবে আসবে। না। ডক্টর এস এম আমানুল্লাহ, আপনার একটা মতামত নিতে চাই। মানে এটা অন্তত আশাবাদের খবর, কারণ একটা সময় যখন শুরুতে কথা বলতাম আবুল কালাম আজাদ মজুমদারের কাছে, তখন আমি 10টা অপতথ্য নিয়ে হাজির হতাম। এখন হয়তো 20টা অপতথ্য নিয়ে হাজির হচ্ছি বটে, কিন্তু মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে। তারা এখন খবর দেখলেই প্রশ্নটা করে, এটা কি সঠিক তথ্য, ভিডিওটা কি এআই দিয়ে বানানো? মানে আমরা অন্তত এই প্রশ্নটা তাদের মধ্যে আনার একটা সুযোগ তৈরি করতে পেরেছি। আর কি করা যেতে পারে? কারণ নির্বাচনের ওই সময়টাতে আমি যদি স্পেসিফিক বলি 11 থেকে 15 তারিখ পর্যন্ত, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কি এমন কাজ করতে পারি যাতে আমরা অপতথ্যগুলোকে অন্তত অকার্যকর করে দিতে পারি সঠিক তথ্য দিয়ে? একটা স্টাডি করেছিলাম ডিজিটাল লিটারেসির উপরে। বাংলাদেশে সবার হাতে মোবাইল চলে গেছে 10-12 কোটি, কিন্তু ডিজিটাল লিটারেসি কিন্তু 20%-এর বেশি না। আমাদের সেই স্টাডিতে আসছিল। এইরকম একটা অবস্থার ভিতরে আমরা যে ধরনের অপতথ্য আসবে বলে ধারণা করেছিলাম এই নির্বাচন উপলক্ষে, সেই রকম কিন্তু হয় নাই। আরো অনেক ভয়ানক ঘটনা কিন্তু ঘটতে পারতো, সেগুলা যে কোনো কারণেই হয় নাই। এখন আপনার সামনে যে সময়টা আসছে, এই সময়টাতে এই চট করে একটা লোককে যারা অপতথ্য ছড়ায়, যেটা আবুল কালাম আজাদ বললেন, চট করে এটা করা যায় না। এখানে যেহেতু ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে, বাংলাদেশের ভিতরে বাহির থেকে কি করা হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা গেটওয়ে গুলাকে কন্ট্রোল করেন, টেলিযোগাযোগ অথরিটি যারা আছেন, তারা যদি একটু সচেতন হন। আবার একই সঙ্গে যে মিডিয়া যারা কাজ করছেন, মিডিয়া কিন্তু ইদানিং খুব চট করেই আপনার কোন একটা অপতথ্য দিয়ে যে মানুষকে খুব মারাত্মক ধরনের ইনফ্লুয়েন্স করে, মানুষ কিন্তু তাড়াতাড়ি করে আপনার এটা রিয়ালিটিটা কি সেটা জানার চেষ্টা করে। যেটা আপনি বললেন যে এটা কি এআই দিয়ে তৈরি নাকি অন্য কোনো ভাবে তৈরি, সেই জিনিসগুলো কিন্তু ইদানিং মানুষ বুঝে গেছে। এবং যারাই চেষ্টা করেছিলেন অপতথ্য ছড়ানোর জন্য এবং কাজ করার জন্য, এখন পর্যন্ত গত 1 মাসে কেউই কিন্তু সফল হন নাই, সাকসেসফুল হন নাই। এবং আমার ধারণা আগামী 11 থেকে 15 তারিখের ভিতরে যে সময়টা আসছে, এই সময়টাতে অপতথ্যের হয়তো সাময়িকভাবে কোথাও একটু বিশৃঙ্খলতা তৈরি হতে পারে, কিন্তু এটা যে একটা লং টার্ম ইফেক্ট হবে সেটা আমি মনে করি না। তবে ভিজিলেন্ট থাকতে হবে। আপনার নির্বাচন কমিশনে একটা আলাদা সেলই করা হয়েছিল, সেই সেলটা খুব বেশি অ্যাক্টিভ যে ছিল। নির্বাচন কমিশন অনেক দিকে খুব সাকসেসফুল, তারা তো সাংঘাতিক ভাবে জিনিসটা ম্যানেজমেন্ট করছে। কিন্তু তথ্য ক্ষেত্রে, অপতথ্য ক্ষেত্রে এই জায়গাটাতে তারা একটু কি মনে হয়েছে আমার কাছে, ডালা মনে হয়েছে। তবে সময় শেষ হয়ে যায়নি। যারা রেগুলেটরি অথরিটি যারা আছেন, যারা নিয়ন্ত্রণ করেন, যারা হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করেন, যারা অন্যান্য জায়গাতে এক্স এবং অন্যান্য জায়গাতে যারা নিয়ন্ত্রণ করেন, সেই জায়গাগুলোর সাথে আমাদের যদি একটা রেগুলার কমিউনিকেশন থাকে যে আগামী 11 থেকে 15 বাংলাদেশের জন্য খুব একটা ক্রুশিয়াল টাইম, এই টাইমটাতে অন্ততপক্ষে তারা যদি একদম ফোকাল পারসন দিয়ে দেয় যে ইমিডিয়েটলি তাদের সাথে যোগাযোগ করা যাবে এবং ইমিডিয়েটলি কিছু কাজ করা যাবে, কন্টেন্ট নামানো অথবা কি করা বন্ধ করে দেওয়া, সেই কাজটা আমার মনে হয় নির্বাচন কমিশন ইচ্ছা করলে করতে পারে এবং সরকারের হাতেও সেই মেকানিজম আছে, সেটা করতে পারে। আরেকটা প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, যেটা একটু আগে আলোচনা হয়েছে। আমাদের এখানে অংশগ্রহণ, ওই যে 90-এর যে নির্বাচনটা হয়েছিল, সেখানে অ্যারাউন্ড 54% লোক কিন্তু অংশগ্রহণ করেছিল। সেটাকে একটা ভালো নির্বাচন যদি আমি ধরি, তাহলে এবার কিন্তু আমরা আশা করছি 60 থেকে 70%, 65% লোক কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আওয়ামী লীগের লোকজন যদি কম অংশগ্রহণ করে, তাও কিন্তু 55 to 60% কিন্তু আসবে বলে আমার মনে হয়। 3টা সার্ভে যে হয়েছে রিসেন্টলি, 3টা সার্ভে হয়েছে এবং 3টার রেজাল্টই গতকালকে আসছে। একটা আমাদের দেশের স্থানীয় পত্রিকা, একটা আন্তর্জাতিক সংস্থা, আর একটা দেশীয় ডেভেলপমেন্ট পার্টনার। সেই নির্বাচনী জরিপে যে রেজাল্ট গুলো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু 73 থেকে 74% আপনার জেনজি যারা ইয়াং এন্ড অ্যাডোলেসেন্স, যারা যে পপুলেশনটা, যারা নতুন ভোটার হয়েছে, তারা কিন্তু ভোট দিতে যাবে বলেছে এবং তারা কিন্তু কাদেরকে ভোট দিবে সেটাও মনে মনে ঠিক করে ফেলেছে। সেখানে কিন্তু তারা তাদের অপিনিয়ন কিন্তু দিয়ে দিয়েছে। সেই হিসাবে আমরা মনে করতে পারি যে একটা বিরাট সংখ্যক মানুষ এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আমি আসলে যেহেতু সংখ্যাধিক চলে এলো, আমি এখানটাকে
একটু ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনাকে যুক্ত করি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরু থেকে আপনাকে পেলে ভালোই হতো। একটা ছোট্ট হিসেব আপনাকে দেখাই, মানে একটু আগে আয়োজন শুরু করার আগে আমরা বসে বসে এই হিসেবটা করছিলাম। জনাব জকরিয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে বলি, মানে আমাদের সব শেষ আজকে যে আপডেটটা এসেছে, আজকে মানে গতকাল আর কি, এখন তো 12টা বেজে গেছে, সেখানে বলা হলো মোট ভোটার সংখ্যা আমাদের 12,76,95,183 জন, এবং আমাদের যে ভোট কক্ষ রয়েছে সেটা হচ্ছে 2,44,649টি। তার মানে বোঝা যাচ্ছে প্রতি কক্ষে গড় ভোটার থাকবে হচ্ছে 522 জন। এখন 522 জন ভোটার সকালবেলা 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত যদি ভোট দেয় 9 ঘন্টা, তাহলে বোঝা যাচ্ছে যে প্রতি ভোটার 1 মিনিটের কিছু বেশি, প্রায় 62 সেকেন্ড পাবেন ভোট দিতে। এখন 62 সেকেন্ডে তাদের দুটো করে ভোট দিতে হবে, যে কারণে তারা পাবে 31 সেকেন্ড করে। এখন এই হিসাবটা হয়েছে পুরো 100% উপস্থিতি মাথায় রেখে। আমরা যদি সেটা 65% করি তাহলে দেখা যাবে এটি 3.5 থেকে 4 মিনিট বা 4.5 মিনিটের আশপাশে। মানে সময়টা আসলে যথেষ্ট মনে হচ্ছে কিনা, কি বলবেন? হ্যাঁ, এটা মোটামুটি এর হিসাবে আমরা মক পুলিং, ইলেকশন কমিশন যে মক পুলিং করেছে জি। সেই মক পুলিংও এর থেকে বেশি তেমন একটা সময় লাগেনি। মোটামুটি এই ধরনের ইলেকশন হতে পারে হয়। তার কারণ হলো, কারণ আমাদের অভিজ্ঞতা আছে, অতীত অভিজ্ঞতা, যেমন আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই সমস্ত নির্বাচনগুলোতেও 3টি করে ব্যালট থাকে। এই 3টি ব্যালট দিয়েও কিন্তু নির্বাচন হয়, এবং বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে মানে ভোটার পার্টিসিপেশন অনেক বেশি থাকে। তারপরেও কিন্তু এই নির্বাচনগুলা ঠিকমতো অনুষ্ঠিত হয় এবং ভোটার যথাযথভাবেই এই ভোট প্রদান করতে পারেন। কোনো সমস্যা বা দেরি এই ধরনের কিছু হয়েছে বলে আমাদের কিন্তু জানা নেই এই পর্যন্ত। যত নির্বাচনই হয়েছে এবং যথাসময়ে এবং ঠিক মতোই মোটামুটি অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এবার দুইটা ব্যালট এই হিসাবে একটা জুজুর ভয় দেখানোর মতো ভয় দেখানো হচ্ছে, এটা বিশেষ কিছু না। এটা কারণ সব নির্বাচনে স্থানীয় সরকার পরিষদ তো এর বেশি নির্বাচন, বেশি ভোট দিতে হয় মানুষকে। সুতরাং এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না আমার মনে হয়। সুতরাং 60 থেকে 70% ভোটারের জন্য এই দুইটা ব্যালটে ভোট দেওয়া এই সময়ের মধ্যে, কারণ ইসি ইতিমধ্যেই ভোটের যে সময়, এই সময়ের 1 ঘন্টা করে বৃদ্ধি করেছে। যেটা 8টায় শুরু হওয়ার কথা সেটা 7:30টায় শুরু হয়ে 4টায় শেষ হওয়ার কথা সেটা 4:30টায় শেষ হবে। 1 ঘন্টা ভোট বৃদ্ধি করেছে। সুতরাং আমার মনে হয় না এখানে কোনো সমস্যার সৃষ্টি হবে। চমৎকার। এবং তারা নাম্বার অফ পপুলেশনও কিন্তু বাড়িয়েছে, পোলিং অফিসার বাড়িয়েছেন, এবং সেটা যদি বাড়িয়ে থাকেন তাহলে রাতের ভিতরেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আমার ধারণা। আচ্ছা, আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা একটু গণভোট নিয়ে আলাদা করে একটু কথা বলার চেষ্টা করব এবং দুজনের কাছে একটু জানার চেষ্টা করব। জনাব আলী আহমেদ খান, প্রথমত প্রান্তিক অঞ্চলে যখন আমরা যাব সেখানে গণভোটের বিষয়টা তারা যখন জানতে চাইবেন তাদের কাছে এখন পর্যন্ত কতটি স্পষ্ট করা গেল, এবং একই প্রশ্ন আসলে জনাব নিয়াজুদ্দিন আপনার কাছেও থাকবে। দর্শক, আমরা আরো একটা বিরতি নিচ্ছি 71 চ্যানেলে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। থাকার জন্য ধন্যবাদ। 71 চ্যানেলে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। জনাব আলী আহমেদ খান, আপনার কাছে একটু আসতে চাই। গণভোট নিয়ে আমরা বলছিলাম একটু আলাপ করব, এটা একটু পরে আসছি। তার আগে একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি এবার যে ভোটের হিসেবটা, পরিসংখ্যানের জায়গাটা 35% বেশি, 35.050% হচ্ছে তরুণ ভোটার, এবং 2008 সালের পর একটা জনস্রোত তৈরি হয়েছে যারা ডিসিশন নিয়েছেন যে ভোটটা দেবেন, এবং তাদের ভেতর থেকে আসলে অনেকেই সুইং ভোটার হিসেবে বেশ ভালো ভূমিকা রাখবে। আপনার কাছে একটু জানতে চাই, তরুণদের যে প্রভাব, তাদের যে ডিসিশন মেকিং, এটা আসলে ভোটের ফলটাকে কতটা প্রভাবিত করতে পারে, কতটা ভোটের মধ্যে তরুণদের দাপট আমরা এবার দেখতে পাবো, ছোট করে। জি। না, অবশ্যই তরুণরা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবার ভোটের, বলবো আমি। কারণ অন্য যে কোনো সময় তুলনায় কিন্তু এবার তারা এর আগে যেহেতু স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে নাই অনেকে, এবং তাদের প্রথমবার তাদের অভিজ্ঞতা, এবং তারা কিন্তু অনেক স্বতঃস্ফূর্ত, এবং জুলাই আন্দোলনের যে মেইন স্পিরিট ছিল যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং তার জন্য কিন্তু তারা রক্ত দিয়েছে এবং তারা প্রত্যয় দীপ্ত এবং
বাংলাদেশে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সেই ব্যাপারে কিন্তু তারা কিন্তু সবসময় কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমি মনে করি যে এখনকার যুব সমাজ যারা আছে, জেন জি যারাকে আমরা বলি, তারা কিন্তু অনেক ইনফরমেটিভ এবং তারা কিন্তু হোল ওয়ার্ল্ডের তাদের কিন্তু এখন তার হাতের মুঠায় এখন। তারা জানে যে তারা কিভাবে তাদের ভবিষ্যৎ গড়বে তারা, এবং তারা কিন্তু অনেক স্মার্ট। সুতরাং আমি বলবো যে অবশ্যই তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে থাকে, এবং তারাই কিন্তু আমি বলবো এবারকার ভোটের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। এবং অবশ্যই মহিলা ভোটাররা তো আছেই এখানে, তার সাথে কিন্তু তরুণ ভোটাররা আমি বলবো একটা আমাদের জন্য একটা কি রোল একটা ফ্যাক্টর করবে। সুতরাং যে পার্টি আসলে তাদের কিন্তু তরুণদের নিয়ে তাদেরকে কাজ করতে হবে এবং তরুণদেরকে মোটিভেট করতে হবে, এবং তারা যেন সঠিকভাবে এবং তারা যেন তাদের নেতা বেছে নেয়, এবং তারা কিভাবে বাংলাদেশে তাদের স্পিরিটটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। যারা মূল্যায়ন ঠিকভাবে করবে আমি বলবো তাদের কিন্তু অবশ্যই তাদের ফেভারে এই রেজাল্টটা যাবে আমি মনে করি। জনাব নিয়াজউদ্দিন, একই বিষয় আপনার কাছে জানতে চাই, মানে তরুণদের এটা আশাবাদের খবর যে আমাদের দেশের তরুণরা ভীষণ রকম রাজনৈতিক সচেতন, এবং তারা যেভাবে আসলে একটা সিস্টেম, যেই সিস্টেমটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, যেই সিস্টেমটার ভিতরে অনেক দুর্নীতি অনিয়ম ছিল, সেটাকে ভেঙে ফেলে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের মুখোমুখি আছি। তার মানে ফুয়েল বা চালিকা শক্তি হিসেবে আমরা তরুণদেরকে মানে ইতিহাসের পাতায় রাখতেই হবে, এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। একই সঙ্গে তারুণ্যের এই বয়সটা কিন্তু আবেগপ্রবণেরও অনেক ধরনের সিদ্ধান্ত, যেটা হয়তো একটু দেরি করে নিলে ভালো হতো, তারা হয়তো সেই সিদ্ধান্তটা হুট করেও নিয়ে নিতে পারে। তার মানে যেহেতু তরুণদের একটা বড় কন্ট্রিবিউশন অবধারিতভাবে থাকছে নির্বাচনে, তাদের ভোট দেওয়ার ক্ষেত্রেও একটা পরিপক্ক মানসিকতার প্রয়োজন আছে। ঠিক সঠিক প্রার্থীকে বিজয়ী করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে নানা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। কতটুকু আসলে সেটা তৈরি করা গেল ইন্টার্ম গভর্নমেন্টের এই সময়টা, এবং একই সঙ্গে নানা আলোচনা, প্রার্থীদেরও তো একটা দায় আছে। এটা ভালো বলেছেন। আসলে একটা বড় পার্সেন্টেজ 35% মতো প্রায়, এটা যেভাবে তরুণ ভোটার এবারে বেড়েছে, এবং অনেকেই এর মধ্যে গত 3বার ভোট দিতে না পারায় তাদের একটা আগ্রহ উদ্দীপনা আছে। তবে এটা ঠিক যে 5 বছর পর পর নির্বাচনে তরুণ ভোটার প্রত্যেকবারই থাকে, এবং তরুণ ভোটাররা একটা ডিসাইডিং ফ্যাক্টরের হিসাবে কাজ করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তরুণ ভোটার শুধু এই নির্বাচন না, প্রত্যেক নির্বাচনেই তরুণ ভোটারদের একটা পার্সেন্টেজ থাকে, 5 বছর পর পর তারা এনরোল হয় এবং সুযোগ থাকে ভোট দেওয়ার। তো এই ক্ষেত্রে এবারে পার্সেন্টেজ বেশি, কারণ তারা অনেকেই এবারে গত 3বার ভোট না দিতে পারাতে তাদের ভোটের প্রতি যে আগ্রহ, উদ্দীপনা, এবং এই যে ভোটাধিকার প্রয়োগ, এটা যে তার অধিকার, এবং রাষ্ট্র যে তার মালিকানা, ক্ষমতার মালিকানা যে জনগণের কাছে, এই তরুণরা এটা উপলব্ধি করতে পেরেছে। 5ই আগস্ট পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে তাদের যে আন্দোলন এবং এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ, তাদের এই ক্ষেত্রে তারা এটা পরিষ্কার যে এই অধিকারটা প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকানা তাদের, এবং সরকার এবং যারা ক্ষমতায় বসবে বা আসবে তাদেরকে নির্ধারণের ক্ষমতা জনগণের হাতে, এবং এই তরুণরা এটা ভালো করে উপলব্ধি করছে। এবং আমি মনে করি যে তরুণদের উপর বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের ভোটকে তাদের অনুকূলে আনার জন্য নানান রকম বিভিন্ন ভাবে তাদের ম্যানিফেস্টোতে তারা সেটাকে ইনভলভ করার চেষ্টা করছে, এবং সেখানে নতুন নতুন আইডিয়া জেনারেট করছে। তা আমি মনে করি যে তরুণদের ভেতরে আবেগ যেমন আছে, আবার তারা এই তাদের যে পড়াশোনা, শিক্ষা, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেদেরকে মূল্যায়ন করছে যে না, তারা একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা ভোটটা প্রয়োগ করবে, এবং তারা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা সচেষ্ট থাকবে। এবং এই ক্ষেত্রে আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ এবং যারা তরুণ তাদের আবেগটা বেশি থাকে, তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার একটা প্রভাব থাকবে, এটা আমরা ধরে নিতে পারি। এবং 35% ভোটারের একটা ইম্প্যাক্ট ভোটের ক্ষেত্রে অবশ্যই পড়বে। এই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল সচেতন। মানে 35% মানে হচ্ছে যে আমরা যদি 10 জনের কথা চিন্তা করি যারা ভোট দিতে যাচ্ছে, তার ভিতরে 3 জন আমরা তরুণ পাবো। কিছু বলতে যাচ্ছিলেন ডক্টর আমরুল্লাহ? জি, আমরা ওই যে আমি আবারও সেই জরিপের দিকে যাই, সেখানে আপনার ধরেন যদি 35% হয়,
তাহলে 4 থেকে 4.5 কোটি ভোটার তরুণ। জি এর ভিতরে যদি আপনার 60% যদি আপনার যায়, তাহলে প্রায় 2.5 কোটি তরুণ ভোটার ভোট দেবে। জি তাদের ভিতরে যে সার্ভেটা, একটা বড় সার্ভে হয়েছে যেটা 41,000 স্যাম্পল সাইজ নিয়ে, এবং তার খুবই সাইন্টিফিক স্টাডি। সেখানে কিন্তু দে হ্যাভ অলরেডি ডিসাইডেড যে জি তারা কিন্তু ওই দুইটা বড় দলের যে ম্যানিফেস্টো, সেটা কিন্তু তারা ইভ্যালুয়েট করেছে এর ভিতরে, এবং যে ধরনের প্রোগ্রাম এবং স্ট্র্যাটেজি এই দলগুলো নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে। এবং সেখানে কিন্তু একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে তারা বলেছে যে আমরা ভোট দিতে যাচ্ছি, এবং কোন দলকে ভোট দিতে যাচ্ছে সেটাও তারা বলেছে। তো আমরা মনে করি যে তরুণরা যে ডিসিশন নেয় নাই সেটা ঠিক না, তারা ডিসিশন নিয়েছে, তারা ম্যানিফেস্টো গুলা ইভ্যালুয়েট করেছে। এবং একই সঙ্গে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তরুণরা কোনো জায়গাতে কোনো সিটে দেখবেন যে তারা সেটা প্রমাণ দেখাবে যে আমরা আসি, এবং এটা এবং তরুণদের উদ্দেশ্যে আমরা যে কথাটা বলতে চাই, তারা তো যাত্রা শুরু করলো মাত্র, এবং আশা করি যে তাদের তো সামনের সময় আছে আরো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন। এখনকার যে তরুণ যারা, তাদের কিন্তু ফ্র্যাগমেন্টেড। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, জেএনজি কে আমরা একটা ক্লাসে মনে করি বা একটা গ্রুপ মনে করি, এটার ভিতরে কিন্তু পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা কিন্তু আছে, কারণ এটা জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচনে আঞ্চলিকতা, প্রার্থীর যোগ্যতা, তার যে কন্ট্রিবিউশন এলাকাতে, সমস্ত কিছু মিলে কিন্তু একটা পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সেখানে তারা যে বাংলাদেশ দেখতে চায়, যে প্রগ্রেসিভ বাংলাদেশ দেখতে চায়, যে উন্নয়নের বাংলাদেশ দেখতে চায়, শিক্ষা খাতে কারা বরাদ্দ বেশি দিবে, স্বাস্থ্য খাতে কারা বরাদ্দ বেশি জি দিবে, আসলে তাদের আসলে জন্য মানে এবার ইন্টারেস্টিং ব্যাপার যে employment শুধু generation। তরুণরা যে ভোটার তা না, আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের মধ্যেও তরুণ আছেন, সর্বনিম্ন বয়স 25 বছর, এটাও চোখে পড়ার তাও মতো। আছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তারুণ্য উদ্দীপ্ত বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেদিকে আমরা এগোচ্ছি। আমি নিশ্চয়ই তরুণদের নিয়ে আপাতত আলাপটা এখানে থামাই, কারণ অনেকগুলো বিষয় রয়েছে। আমি একটা বিষয়ে জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে এবং ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনার কাছেও জানতে চাই। শুরুতে ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে আসি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। ডক্টর মোহাম্মদ জকরিয়া, দেখুন, একটা তথ্য আমরা একটু আগে জানাচ্ছিলাম যে এবার বেশ কিছু সংখ্যক ভোটার আসলে মিসিং যাবে, অনুপস্থিত থাকতে পারে, কারণ তাদের ভিতরে যে ইন্টারনাল মাইগ্রেশনগুলো হয়, দেশের অভ্যন্তরীণ যে প্রতিস্থাপনগুলো হয়, তাদের অনেকেই আছেন যারা দুস্থ পরিবার, মধ্যবিত্ত শ্রেণী, তারা গিয়ে দেশের বাড়িতে গিয়ে ভোটটা দেবেন, সেই জায়গা থেকে তারা আসলে দ্বিতীয়বার ভাবছেন। এখন তাদের অনেকেই আবার এটা চাচ্ছিলেন যে প্রবাসীরা যেরকম পোস্টাল ব্যালটের মাধ্যমে সুযোগটা কাজে লাগাচ্ছেন ভোটাধিকার, আমরা আসলে এরকম ইকোসিস্টেম তৈরি করতে পারি কিনা, যেখানে আসলে গ্রামের মানুষ শহরে আসার পরও শহরে থেকে গ্রামের ভোটটা দিতে পারবেন। কি বলবেন? না, এটা আসলে 1972 সালের যে আইনটি আমাদের জন্য এখনো ওই আইনটি বলবৎ আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, যে আইনটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, সেটাই এখনো বলবৎ আছে। এবং সেই আইনেই, এবং সেটা আমাদের দেশের না, বিশ্বের বিভিন্ন দেশে এই মূল আইনটি আসলে গ্রেট ব্রিটেনের আইন, ব্রিটিশ পিরিয়ডের আইন, ওখানেও যেমন আছে। এবং ব্রিটেনের যে সমস্ত কলোনিয়াল স্টেট ছিল আমাদের, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এন্ড আদার্স যেগুলো আছে, সবগুলাতেই এই নির্বাচনী আইনটা মোটামুটি একই ধরনের। পোস্টাল ব্যালটের যে যারা কারা ভোট দিতে পারবে, ওই বিষয়টা এই সবগুলো আইনেই কিন্তু একই রকমের। ওখানে 4 ক্যাটাগরির ভোটারকে পোস্টাল ব্যালটে ভোট দানের কথা বলা হয়েছে। একটা হলো প্রবাসী, আর একটা হলো ইন কান্ট্রি এই ভোটারদের মধ্যে হলো যারা শুধুমাত্র সরকারি চাকুরিজীবী, এবং যারা নিজ এলাকার বাইরে চাকরির ক্ষেত্রে বাইরে থাকেন তারা, এবং যারা জেলখানায় আছেন তারা, এবং যারা নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা। এই 4 ক্যাটাগরি ছাড়া অন্যদের কথা কিন্তু বলা নেই। অন্য কিছু বলা নেই এই কারণে, কারণ অন্য সব ক্ষেত্রেই যদি এগুলো করা হয়, তাইলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এবং এত বিরাট সংখ্যক ভোটারদের এই ভোট প্রদানের বিষয়টা একটা ঝামেলার সৃষ্টি হতে পারে, এবং সঠিকভাবে ভোটাধিকার তাদের প্রয়োগ করার জন্য একটা বাধার সৃষ্টি হতে পারে। এই কারণেই হয়তো সীমিত করে দেয়া হয়েছে এটা বিশ্বের বিভিন্ন দেশেই এই 4 ক্যাটাগরির বাইরে আর কাউকে কিন্তু করা হয়নি।
কারণ এই ভোটার যদি আমি সবাইকে এই ধরনের করা হয় তাহলে পুরোটাই তো পোস্টাল ব্যালটিং হয়ে যাবে। এই কারণেই এটা বুঝতে বাদ পারছি, রাখা তখন হয়। আসলে সবাই এই সুযোগের জায়গাটা নিতে চাবে। সবাই এই সুযোগ নেবে, কেউ আর সাধারণ ভোটে ভোট দিতে চাইবে না। তারপরেও এই যদি কারণেই এটা একটা করা শক্ত ডেটাবেস থাকে সেই জায়গা থেকে আসলে সেই সুযোগটা দেওয়া যায় কিনা, নিশ্চয়ই সেগুলো নিয়ে একটু কথা হবে। আবুল কালাম আজাদ সেটা মজুমদার, হয়তো আমি ভোটার বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ যারা বা নির্বাচন যারা স্টেক হোল্ডার আছেন বা নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত থাকবেন, তারা হয়তো এগুলো হয়তো অনেক কিছু রিসার্চ করে এটা বিবেচনা করতে পারেন। কিন্তু আমার মনে হয় কোনো থাকার কথা বুঝতে না। পারছি। আমি যেন আবুল কালাম মজুমদার আপনার কাছে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে ফিরে এসে। দর্শক, আরো একটা বিরতিতে যাচ্ছে, একাত্তর জানালে ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। একাত্তর জানালে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আবুল কালাম আজাদ মজুমদার, একটা বিষয় একটু জানতে চাই, মানে এটা সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল এবং বলা যেতে পারে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং প্রযুক্তি নির্ভর একটা প্রক্রিয়ায়, যেটা আসলে স্বচ্ছতা এমন পর্যায়ে যে মানুষ আসলে বুঝতে পারবে যে তার দেয়া ভোটটা ঠিকঠাক মতো আসলে পৌঁছে গেছে কিনা। এই যে টেকনোলজি, এই টেকনোলজিটা প্রবাসীদের অনেক বুস্ট আপ করবে, হয়তো এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স তৈরি হবে যেটা সামনে কাজে আসবে। কিন্তু আমরা আসলে এই কাজটা কি আমাদের দেশের সাধারণ জনগণ যারা আসলে শহরে কাজ করতে এসেছেন, যারা চাইলেও যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে আইডিয়াটা প্রয়োগ করতে পারি কিনা? জি, অবশ্যই পারি। তবে এটা লজিস্টিক্যালি খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আমার প্রবাসে 1 কোটি লোক থাকে, তাদের মধ্যে যদি একটা বড় অংশ যদি রেজিস্ট্রেশন করেও, তাহলেও সংখ্যাটা এত বেশি হবে না যদি আমি দেশে এটা সবার জন্য মুক্ত করে দিই। দেখা গেল যে মোট ভোটারের অর্ধেকই এই সুযোগ সুবিধাটা নিতে চাবে, তখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। তবে আমি এখনই নিরাশ হতে রাজি না। আমাদের টেকনোলজি উন্নত হচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা এমন একটা টেকনোলজি পাবো যে আমার পোস্টাল ব্যালটেরই প্রয়োজন হবে না, অনলাইনেই ভোটটা দেওয়া যাবে। আমরা কিন্তু এখন আমাদের সামাজিক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ভোট দেই, আমরা যখন ভোট দেই সেই ভোটটা আমরা কিন্তু অনলাইনে দেই। আমাদের এই প্রক্রিয়া কিন্তু বিভিন্ন জায়গায় চালু আছে। একটা সময় আমরা জাতীয় নির্বাচনেও আজ থেকে 10-15 বছর পরে গোয়িং ফরওয়ার্ড আমরা হয়তো এমন টেকনোলজি পাবো যাতে করে আসলে ভোটটা অনলাইনে দেওয়া যাবে এবং ভোটটা কিন্তু কাউন্টও করা যাবে। দেখেন, পোস্টাল ব্যালটের 2টা লজিস্টিক সমস্যা আছে। একটা প্রথমত লজিস্টিক, আপনার ভোটটা নেওয়া, তারপর সেটা নির্দিষ্ট নির্বাচনী এলাকায় পৌঁছানো এবং তারপরে সেটা গণনা করা। এবং এটার আরেকটা দিক আমরা কখনো ভাবি না, সেটা হলো যে প্রার্থী কীভাবে ভোটারের কাছে পৌঁছাবেন। আপনার যদি ভোটার থাকে চট্টগ্রাম, প্রার্থী থাকে ঢাকায়, তাহলে তো অধিকাংশ ভোটারের কাছে প্রার্থী নিজেই পৌঁছাতে পারবেন না। তার নির্বাচনের বার্তাটাও তো উনি দিতে পারবেন। নিয়ম রক্ষার্থে ভোট দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিয়ম রক্ষার্থে ভোট দেওয়া হবে বা দলীয় বিবেচনায় ভোট দেওয়া হবে। কিন্তু আমাদের এই নির্বাচন তো শুধুমাত্র দলীয় বিবেচনা না, প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর কন্ট্রিবিউশন টু দ্য পার্টিকুলার এরিয়া, বা প্রার্থীর যে পার্সোনাল ইন্টিগ্রিটি, যে ব্যক্তিগত সততা, এগুলোও কিন্তু ভোটাররা বিবেচনা করে। শুধুমাত্র মানে অন্ধের মতো একজন একটা নির্দিষ্ট দলের সমর্থকের জন্য আরো বিবেচনা করবে, তো এরকমটা তো হয় না। কিন্তু তাহলে প্রার্থীকে তাহলে কিভাবে তারা যাচাই করবে? প্রার্থীকে তারা সরাসরি না দেখলে বা প্রার্থী যদি তাদের কাছে পৌঁছাতে না পারে, এই জন্য এই সুযোগটা যদি ব্যাপক আকারে উন্মুক্ত করে দেওয়া হয়, তখন এই সমস্যাটা তৈরি হবে। তবে প্রযুক্তি যদি উন্নত হয়, সেটা আমরা বিশ্বাস করি। আজ থেকে ধরেন আমাদের এটা আমরা একটা প্রথমবারের মতো এই প্রযুক্তিটা আমরা চালু করলাম, প্রযুক্তির সাহায্য নিয়ে এই পদ্ধতিটা আমরা চালু করলাম। আগামী 5 বছরে আমাদের বিশ্বাস প্রযুক্তি আরও উন্নত হবে, তখন বিষয়টা আরেকটু সহজতর হবে। তারও পরে গিয়ে আমরা আশা করতে পারি যে প্রযুক্তিটা এমন এক জায়গায় যাবে যে আমাদের সাথে ভোটারদের সাথে প্রার্থীও যোগাযোগ করতে পারবেন, তার অবস্থান জানাতে পারবেন, এবং ভোটাররাও হয়তো তার নিজ নিজ জায়গা থেকেই তার ভোটটা দিতে পারবেন, এবং সেটা ইলেকট্রনিক পদ্ধতিতেই গণনা করা সম্ভব হবে, সেটা বিশ্বাসযোগ্য পদ্ধতিতে। আমাদের দেশে ইলেকট্রনিক ইভিএম একটা জিনিস চালু করেছিল, সেটা দেখা গেলো যে ভোটারের আস্থা তৈরি করার বদলে অনাস্থাটাই আসলে বাড়িয়ে দিয়েছে। সো এরকম কোনো হযবরল অবস্থা হবে না। একটা সঠিক টেকনোলজি আসবে, যে টেকনোলজিটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই পরীক্ষিত। সেক্ষেত্রে আমরা হয়তোবা যার যার জায়গায় থেকেই এটা করতে পারবো। তবে সেটার জন্য আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং কিছু বাস্তবতা বিচার করার প্রয়োজন আছে। আমি একটু ডক্টর আমানুল্লাহ আপনার একটা মতামত নিতে চাই ছোট করে। গণভোটের অংশে আমরা একটু আলাপ করতে চাই। মানে একটা ঐকমত্য কমিশন হয়েছে, যে কমিশনে এক ছাদের নিচে সব রাজনৈতিক দলের নেতারা এসেছেন,
নানা বিষয় নিয়ে কথা হয়েছে, একটা সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে, দিন শেষে সেগুলো নিয়েই গণভোটটা হবে। আমি গণভোটের পক্ষে কি পক্ষে না সে মতামতটা আমি ভোটার হিসেবে দেব। এই যে বার্তাটা কতটা পৌঁছানো গেল আসলে, এটাও তো জেনারেল ভোটের মতোই ইম্পর্টেন্ট। আমরা আসলে কতটা পৌঁছাতে পারলাম? খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এবং আপনার ধরেন গণভোটের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো তো অনেকগুলো এজেন্ডা, কিন্তু ওভারঅল আপনি দেখবেন যে 4টা বিষয় তারা নির্দিষ্ট করে দিয়েছেন। এবং যে 4টা বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন, সেই 4টা বিষয় কিন্তু সাধারণ ভোটাররা বুঝতে পেরেছে, তাদেরকে কেউ না কেউ বুঝিয়েছে, বোঝানো হয়েছে। এবং আবারও সেই আগের জায়গাতেই যাচ্ছি, যেহেতু আমি গবেষক মানুষ, গবেষণা করি, গবেষণার রিপোর্ট বলছে যে একটা বিশাল সংখ্যক ভোটার তারা প্রভাবিত হয়েছে, তাদের যে রেসপেক্টিভ যারা আছেন, যারা এমপি পদপ্রার্থী, তাদের দ্বারা এবং তাদের পরিবারের সদস্যদের দ্বারা, যে গণভোটে তারা কি ভোট দিবেন। এবং আমার ধারণা গণভোটের পার্সেন্টেজ আমাদের যে সাধারণ নির্বাচনে এমপি ক্যান্ডিডেটদের তুলনায় অনেক বেশি হবে। আমার ধারণা 15 থেকে 20% বেশি হবে আপনার গণভোটের। আপনার যারা ভোট দিতে আসবেন তারা গণভোটে অংশগ্রহণ করবেন, এবং গণভোটের একটা অংশ 15 থেকে 20% বেশি দেখা যেতে পারে যে অংশগ্রহণকারী। এবং একটা জিনিস তারা বুঝতে পেরেছে যে গণভোটে যদি আমি হা ভোট দেই তাহলে আমার কিছু পরিবর্তন আসবে। যদিও অনেক, কারণ সবগুলো পলিটিক্যাল পার্টি তো আপনার এই যে ঐকমত্য কমিশনে সিগনেচার করেছে, এক দুইটা ছাড়া। কারো কারো হয়তো নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকলেও ওভারঅল যে মেজর যে জিনিসগুলো, সেগুলোতে কিন্তু তাদের ঐকমত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সো এটা সবার জন্যই ভালো হবে, এবং আশা করি যে আমাদের যে এবার গণভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা আপনার একটা ভালো সাকসেসফুল রেজাল্ট আপনার নিয়ে আসবে বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, মানে আমরা তো দেখতে পেলাম নির্বাচন কমিশন তার জায়গা থেকে যতভাবে সম্ভব মক ভোটিং থেকে শুরু করে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, নানাভাবে আসলে গণভোটের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছে। আপনার কি মনে হয় কোনো জায়গায় কি এখনো কাজ করার সুযোগ ছিল যেটা আসলে কমিশন করতে পারেনি, যেটা করলে হয়তো আরেকটু স্পষ্ট করা যেত? আপনার পর্যবেক্ষণ, দীর্ঘ সময় আপনি আসলে কাজ করেছেন নির্বাচন কমিশনে, একটু জানতে চাই। হ্যাঁ, এটা ইতিমধ্যে ইতিপূর্বেও যে গণভোট গুলো হয়েছে, যেমন এর আগেও 3টি গণভোট আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছে, সেটা 1977 এবং 1985 এবং 1991। এই 3টা গণভোট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে শুধু একটি বিষয় ছিল। এবারের গণভোটই একটা মাত্র ব্যতিক্রম, যেখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে, এবং এই কয়েকটি বিষয়ের মধ্যেও অনেক ভোটার এগুলো নিয়ে, যারা খুব এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন, যেমন আর বিশেষ করে শিক্ষিত এবং যারা আরবান এরিয়ার ভোটার, তারা অনেক কিছু ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করছেন। এখন এই কয়েকটা বিষয়ের মধ্যে অনেকেই বলতে শুনেছি, এবং আমার কাছেও অনেকে এই বিষয়টা জানতে চেয়েছে, বলে যে আমি তো একটা বিষয় এটাতে আমি না দেওয়ার পক্ষে, আর একটা বিষয় এটা আমি হা দেওয়ার পক্ষে, কিন্তু একসাথে সবগুলো বিষয় মিলে শুধু হা না বলে দিল, এটা তো একটা, এই জন্য অনেকেই এটা কিন্তু দ্বিধাগ্রস্ত। এই কারণে এই বিষয়টা আরো একটু ব্যাখ্যা করা দরকার ছিল, আরো একটু প্রচারণার দরকার ছিল বলে মনে করি। এবং সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও হতে পারত, এবং সরকারের পক্ষ থেকেও হতে পারত, বিষয়গুলা আরো একটু ক্লিয়ার করা। তাইলে এই বিষয়টা নিয়ে আর তেমন একটা কিছু আর সময়ও বেশি ছিল না, যেহেতু একসাথেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ এবং এই কারণে এই বিষয়টা তেমন একটা বেশি ক্লিয়ার করা যায়নি। তারপরেও আমরা আশাবাদী, মোটামুটি এই নির্বাচনে, এই গণভোটও আশা করি মোটামুটি একটা মানুষের এই প্রত্যাশা আসলে এখন এই মুহূর্তে আমরা করতে পারি। জনাব আলী আহমেদ খান, খুব সংক্ষেপে একটা বিষয় একটু জানবো। বলা হচ্ছে এবার এই নির্বাচনে ভোট দেয়াটা যতটা চ্যালেঞ্জিং আয়োজনের ক্ষেত্রে, ভোট গণনাটা তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং। অর্থাৎ ভোট গণনার পর যে পরিবেশ, সেই পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে যদি ভোটের ফলাফলটা মেনে নেয়, পরিস্থিতি খুব চমৎকার হবে। আর যদি সেটা তারা না মানেন, একটা সংকট তৈরি হবে। আপনার দিক থেকে আসলে ওই সময়টা কেমন হওয়া উচিত, কী ধরনের ব্যবস্থাপনাটা নেওয়া উচিত ভোট গণনার ক্ষেত্রে, সংক্ষেপে? আপনি বলেছেন যে ঝুঁকির কথা, অবশ্যই এটা এক্স্যাক্টলি অ্যানালাইসিস তাই বলে।
তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রোল অফ মিডিয়া কিন্তু ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে এখানে। কারণ যখনই আপনার কোনো প্রপাগান্ডা আসবে বা এরকম একটা আপনার মিস ইনফরমেশন আসবে, টাইম টু টাইম ব্রিফিংটা রাখতে হবে আমাদের, যেটা একটা মেজর ফ্যাক্টর আছে, টাইম টু টাইম ব্রিফিং। আর একটা হলো কি, আমাদের কিন্তু অন্য যে কোনো সময় তুলনায় এবার কিন্তু রোল অফ আর্ম ফোর্সেস ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি মনে করি যে আর্ম ফোর্সেস রোল ইজ টোটালি ডিফারেন্ট, এবং আর্ম ফোর্সেস টু টেক দ্য লিড এবং উইথ সিভিল প্রশাসন তারা যদি সঠিকভাবে দায়িত্ব নেয়, আমার মনে হয় না এখানে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে। কারণ আমরা আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং সাথে জনগণ, এটা কিন্তু বড় একটা শক্তি মনে করি এখানে। ইট ইজ নট দ্যাট, সাধারণ জনগণের কথা বলছি এবং আমাদের আর্ম ফোর্সেস, তারা যদি এর সাথে প্রশাসন যদি থাকে, আমি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে মনে করি এই সমস্ত ঝুঁকির কথা আপনি বলছেন, এগুলো উই ক্যান ওভাররুল ইট। সুতরাং আমি বলবো যে এবার যেহেতু আর্ম ফোর্সের একটা ইম্পর্টেন্ট রোল আছে, তাদেরকে বেস্ট পাওয়ার দেওয়া হয়েছে। আমার মনে হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জয়েন্ট ফোর্স যদি একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয় এবং তার ডিসির সাথে যদি একসাথে কাজ করে এবং তারা যদি আগে থেকেই কিন্তু প্রস্তুতি নেয় ঝুঁকিপূর্ণ এলাকা, তা আমার মনে করি এই সমস্ত চ্যালেঞ্জ থেকে আমি উত্তরণ হতে পারবো বলে আমি বিশ্বাস করি। একদম। জনাব এই যে নিয়াজউদ্দিন, 1 মিনিটের মধ্যে সবশেষ মন্তব্য ভোট গণনা কেন্দ্রিক। জি। আমি মনে করি যে আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং যেটা উনি বললেন যে আমাদের যে মিলিটারি যে আর্ম ফোর্সেস থাকবে এবং ওভারঅল সবার মধ্যে যে একটা সচেতনতার জায়গাতে, এখানে আমি মনে করি যে এটা একটা ভালো পরিবেশেই ভোট গণনা হবে এবং স্বাভাবিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। কারণ প্রার্থীরা তাদের যে একটা উদ্যম এবং জিতার যে অদম্য আগ্রহ, সেখান থেকে কিছু কিছু বিষয় থাকবে। কিন্তু আমি মনে করি যে ভোটের ফলাফল গণনার ক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশন এবং আমাদের সরকারের যে প্রস্তুতি এবং বিভিন্ন যে এই যে নির্বাচনী যে কাঠামো, সেখানের মধ্য থেকে আমি মনে করি যে নির্বাচনটা ভালোভাবে মানুষ ভোট দিতে পারলে এবং সেখানে বড় কোনো রকম যদি অবিশ্বাস বা আস্থার জায়গা সংকট তৈরি না হয়, আমি মনে করি যে এটা খুব একটা ভালো নির্বাচন আমরা দেখবো। এবং গণনার ক্ষেত্রেও একই রকম বিষয় থাকবে, উত্তেজনা থাকবে, কিন্তু আমি মনে করি যে একটা সুন্দর পরিবেশে যারা বিজয়ী প্রার্থী এবং বিজিত প্রার্থী সবাই এক ধরনের একটা বাস্তবতাকে মাথায় রেখে তারা এটাকে গ্রহণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং জনাব আবুল কালাম আজাদ মজুমদার, খুব ইচ্ছা করছিল আপনার একটা সবশেষ মন্তব্য নিতে, কিন্তু হাতে আর 4 মিনিট আছে, একটা নিউজ শুরু করতে হবে। এবং শুরুতে আপনি যে কথাটা বলছিলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের সবটাই নিরলসভাবে করা হচ্ছে এবং আশা করি নির্বাচনকালীন এই মুহূর্তে আমরা টানা 72 ঘন্টা সম্প্রচারে থাকবো এবং আশা করি আপনাকে তখনও পাবো এবং আপনার পরামর্শগুলো, পর্যবেক্ষণগুলো আমরা জানতে পারবো। দর্শক, এই ছিল আজকের 71 জনের আয়োজনে। আগামীকাল আবারও নতুন ইস্যু নিয়ে আমরা হাজির হব, আমাদের সঙ্গে থাকবেন।